আমি হাসান রোবায়েত ভাইকে বলবো যে আপনাকে যারা জুলাইয়ের কবি হিসেবে চেনে তাদেরকে আপনার জুলাইয়ের পরিচয় এবং জুলাইয়ের আগেও যে আপনার স্বৈরাচার বিরোধী একটা লেখালেখির আহ, ইতিহাস আছে সেই বিষয়টা আপনি একটু বলবেন। আসলে শেখ হাসিনার যে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বিরোধী যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা তো শুরু হয়েছে বাংলাদেশে অনেক আগে থেকেই। যেটা খুব বড় আকারে দেখা যায় কোটা সংস্কার আন্দোলন যে 18-তে, তারপরে হচ্ছে সড়ক আন্দোলন। তো সেই সময় থেকেই মূলত আসলে মানে অ্যান্টি ফ্যাসিজম একটা মুভমেন্ট বাংলাদেশে শুরু হয়েছিল। সেটা ধীরে ধীরে দানা বাঁধতেছিল। ওই সময়ে মূলত আমি 2018 সাল থেকেই আসলে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টের সাথে আম মানে জড়িত হই, এবং আমার লেখালেখিটার কিছু জিনিসপত্র আমি আসলে ওই দিক থেকে নেওয়া। আপনারা জানেন যে 2018 সালের ডিসেম্বরে আমার একটা বই বের হয় যেটার নাম হচ্ছে 'এমন ঘনঘোর ফ্যাসিবাদে'। তো মূলত আসলে 18 তে যখন আমাদের কোটা বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন হচ্ছিল, ওই সময় থেকেই মূলত আমার এই ধরনের লেখালেখিগুলো শুরু হয়। আ এবং উম খুব বেশি পলিটিক্যাল যে হয়ে ওঠা, সেটা আসলে আমার ওই সময় থেকেই হয়ে উঠছি আমি। এরপরে আমার আসলে 18 র পরে আ আরো ২ টা বই নিয়ে আমি কাজ করছিলাম। তার মধ্যে একটা ২৪ এর জানুয়ারিতে বের হইছিল। জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির একদম শুরুর দিকে। আমার এই বইটার নাম হলো 'ছায়াকার বালা'। এইটারও আসলে মূল ব্যাপারটা ছিল হচ্ছে শেখ হাসিনার যে ফ্যাসিজম, সেইটাকে আসলে নানানভাবে সিম্বলাইজ করে আমার এই বইটা করা। আর আরেকটা লেখা আমার এটা ২০২৫ সালে বের হয়। আ এটা হচ্ছে 'আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা'। এইটা মূলত আমার লেখা ছিল ২০১৯ সালে। এই বইটা। পরে আমি ২৫ এ এই বইটা করি। সো জুলাইয়ের যে আগের যে লিটারেচার, আগের যে মুভমেন্ট, সেখানে আমি বাংলাদেশের আরো ২-১ জন কবির মতো আমি আসলে খুবই সরব ছিলাম এই বিষয়ে। আ জুলাই যদি নাও ঘটতো আসলে, উম তাও আমার এই যে কাজগুলো, এগুলো আসলে আমার ধারণা থেকেই যেত। তো যার কারণে জুলাইয়ের কবি হিসেবে যারা আমাকে চেনেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু আমার এই বিষয়ক কাজ আসলে অনেক মানে আগের থেকেই আমি করি। কিন্তু জুলাই এটাকে আসলে একদম পূর্ণতা দিছে আরকি। আম, ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাই পরবর্তীতে আমাদের আসলে জুলাই তো একটা অনেক বড় আন্দোলন ছিল যেখানে আসলে আম, নানান শ্রেণী সব ধরনের শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেছে। তো কিন্তু এত বড় একটা অভ্যুত্থান এটার পরবর্তীতে আসলে আমরা কেন পর্যাপ্ত পরিমাণে ভালো চলচ্চিত্র, গান জুলাইয়ের সম্পর্কিত এগুলো পাইনি? এটার পিছনে আসলে কারণগুলো কি? এবং এই সংকটটা আসলে কিভাবে মোকাবেলা করা যায়? আচ্ছা, যেটা হয় কি যে ধরেন কোন ঘটনা যখন ঘটতে থাকে ইনস্ট্যান্ট লিটারেচার কিন্তু হইতে থাকে, হয় না তা না আসলে। আ ধরেন বাংলাদেশে নিশ্চয়ই প্রচুর মানুষ জুলাই নিয়ে লিখছেন। জুলাই নিয়ে হয়তো গানও করছেন। আ ফিল্ম হয়তো এভাবে হয়নি। কারণ ফিল্ম খুবই একটা আ আপনার খরচের ব্যাপার-স্যাপার আছে। প্রচারণার ব্যাপার-স্যাপার আছে। সেটা সম্ভবত হয়নি। কিন্তু আমার ধারণা জুলাই নিয়ে প্রচুর লেখা হইছে। এখন যেটা হয় যে আপনি আসলে কোন লেখাগুলোরে acknowledge করবেন, কোন লেখাগুলোকে আপনি সেলিব্রেট করবেন, সে লেখাগুলোই কিন্তু জাতির সামনে আসলে যায়। তো আমাদের যেটা হয় যে মানে আমি যেকোনো মুভমেন্টের বা যেকোনো বিপ্লব বলি বা যাই বলি না কেন, যেকোনো বিষয়ের উপর আমি আসলে লিটারেচার ২ ভাবে দেখি। একটা হচ্ছে আপনার বিশেষ করে লিটারেচারটা আসলে ২ ভাবে দেখি বলতে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট লিটারেচার আর আরেকটা হচ্ছে একদম ধরেন যে দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে যেটা। ইনস্ট্যান্ট বলতে যেমন ধরেন আমরা যখন জুলাই হইতেছে, তখন কিন্তু আমরা স্লোগান লিখতেছি। সে সময় কবিরা কবিতা লিখছেন। আ ওই সময় কিন্তু গান হইছে আপনি জানেন। এই হচ্ছে ইনস্ট্যান্ট ঘটনা এগুলা। আরেকটা ঘটনা যেটা আসলে আ মানে ফিউচারে জন্য যে লিটারেচারটা থাকলো বা যে গানটা থাকবে, সেইটা কিন্তু একটু দেরিতেই কাজ হয়। আ মানে ঘটনার ভেতরে থাইকা আ লিটারেচার করা আসলে একটু মুশকিল। মানে সেগুলো আসলে আপনার একদম পিওর লিটারেচার হয়ে ওঠা বা aesthetically জিনিসগুলোরে অনেক বেশি কনসিস্টেন্ট হয়ে ওঠা,
এটা কিন্তু হওয়া একটু মুশকিল হয়। খুব কম আর্টিস্টরাই পারেন আসলে যে ইনস্ট্যান্ট ঘটনার মধ্যে থেকে একটা মানে বিয়ন্ড টাইম কোনো একটা জিনিসপত্র লেখা বা কোনো একটা কাজ করা। আমার ধারণা জুলাইয়ের আসলে লিটারেচার হইতে থাকবে, হইতে থাকতেছেই। এগুলো আসলে আমরা অনেক পরে বুঝবো যে আসলে কত ভালো লিটারেচারটা হইছে। কিন্তু হবে যে এতে কোনো সন্দেহই নাই। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধর একদম মানে ইনস্ট্যান্ট যে ঘটনাটা ঘটছিল সেটা কিন্তু আমাদের গান ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে প্রচুর গান ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বা কলকাতা থেকে আপনার হচ্ছে যে প্রচার হইতেছিল। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট ওই টাইমের কবিতা খোঁজেন যে আচ্ছা মানে মুক্তিযুদ্ধের সময়ের কবিতা কোনগুলা বা মুক্তিযুদ্ধের পরেই বা কবিতা কোনগুলা, আপনি খুব একটা খুঁজে পাবেন না। আপনি পরে দেখবেন যে ৮০ দশকের দিকে হয়তো মুক্তিযুদ্ধের কবিতা মানে আসা শুরু করলো সামনে বা ভালো কবিতা। তো এইজন্য আমার কেন জানি মনে হয় যে ধরেন আমরা যে অর্থে আশা করতেছি যে ইনস্ট্যান্ট আমাদের জুলাই লিটারেচার তৈরি হবে। তো হইতেছে, আমি কিন্তু এটা আবারও বলতেছি যে লিটারেচার আসলে হইতেছে। কিন্তু আমরা সেটাকে সেলিব্রেট করব কিনা, সত্যিই সেই ধরনের লিটারেচার হইতেছে কিনা সেটা বুঝতেও তো একটু টাইম লাগে, এটা একটা ব্যাপার। আর সিনেমা নিয়ে যেটা হইতে পারতো, কারণ সিনেমা কিন্তু আসলে ব্যক্তির একা কাজ না, তো এটা একটা গ্রুপ ওয়ার্ক। এটা কেন হইলো না এটা নিয়ে আমার আসলে আমি নিজেও একটু আক্ষেপে আছি। এটা দেখেন একটা একটা ব্যাপার হইতে পারে। ধরেন একটা সিনেমার জন্য একটা ভালো চিত্রনাট্য দরকার। একটা ভালো মানে লিটারেচার তো দরকার আসলে। সেটা কি হইছে? সেটাও আসলে হয়নি ওই অর্থে। আর একটা ব্যাপার আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে জুলাই নিয়ে যারা কাজ করেন, যারা কাজ করতেছেন বা যারা কাজ করবেন তারা কিন্তু এখন ইয়াং। মানে বিষয়টা কিন্তু এমন না যে অধিকাংশই হচ্ছে অনেক বয়সী বা একদম প্রতিষ্ঠিত ফিল্ম মেকার, এরা কম। কারণ জুলাইয়ের পক্ষের লোকজন আসলে তারা অনেক বেশি ইয়াং। যেটাকে ধরেন আমরা জেনজি টেনজি বলতেছি আসলে। তো এরা তো ধরেন আরো কিছুদিন টাইম লাগবে এদের আর্টের জিনিসপত্র ঠিকঠাক করতে, ফিল্ম মেকিং এর ক্ষেত্রে ঠিকঠাক করতে। তো আমার ধারণা যে আসলে আরেকটু টাইম দিলে এই কাজটা হওয়া শুরু করবে। হ্যাঁ, বাংলাদেশে প্রতিষ্ঠিত ফিল্ম মেকাররা আছেন, তারা এটা নিয়ে কেন করতেছেন না সেটা একটা কোশ্চেন হইতে পারে। তারা না করলেও আমি এটাকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখতে চাই না, কারণ এটা যেহেতু আর্টের ব্যাপার, তো যে যার মতো করে করুক। মানে এটা আসলে চাপায় দেওয়াটা আসলে ঠিক হবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটু টাইম লাগবে। মানে হবে, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা কথা একটু আপনারা এখানে একটু বলে রাখি। মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু অনেক ভালো ফিল্ম এখনো হয়। মানে আপনি খেয়াল করে দেখেন আমাদের যে 1971, এটা তো সেই 1971 এ ঘটে গেছে। কিন্তু আজও পর্যন্ত কি আমরা আসলে মানে বলার মতো ধরেন ১০ টা ফিল্ম যেগুলো ধরেন একদম অ্যান্টিক হয়ে উঠতে পারে, ভিনটেজ হয়ে উঠতে পারে। এই ধরনের ফিল্ম কিন্তু আমরা হয়নি। মানে এটাও একটা কোয়েশ্চেন হইতে পারে কিন্তু যে মুক্তিযুদ্ধ নিয়েই যেখানে আসলে হইল না, তো আমার তো একটু ভয় লাগতেছে যে আসলে সেই অর্থে জুলাই নিয়ে ওই ধরনের ফিল্ম হতে পারে কিনা বা হবে কিনা। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে আচ্ছা, আমাদের এখানে এটা হয়নি। আমি একটু সংযুক্ত করি যে প্লিজ। আম মুক্তিযুদ্ধ নিয়ে পরবর্তীতে যে সাহিত্য সংস্কৃতি এগুলো মুক্তিযুদ্ধ নিয়ে শুরু থেকে হয়েছে, যেটা আসলে একজন মানুষ করতে পারে। আপনি যেটা বললেন গ্রুপ ওয়ার্ক, ফিল্ম বা এই ধরনের বিষয়গুলা। তো মুক্তিযুদ্ধ নিয়ে পরবর্তীতে যেটা হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট ডমিনেটিং একটা পার্টির ন্যারেটিভে হয়েছে। তো জুলাই নিয়ে এখন মানে কোনো কাজ হওয়ার মানে যে আর্জেন্সিটা, সেটা আমার কাছে মনে হয় এই জন্যই যে পরবর্তীতে যখন জুলাই নিয়ে কোনো কাজ হবে তখন র যে ইতিহাসটা সেটা আসলে উঠে নাও আসতে পারে। তখন আসলে ডমিনেটিং যে পার্টিটা থাকবে, মানে আমরা যেটা বলি জুলাইকে কুক্ষিগত করা, জুলাইকে যারা কুক্ষিগত করে ফেলতে সফল হবে তারা তখন এটা করবে। হুম, হুম, আর হুম। আমার মনে হয় যে এটা কি, বিষয়টা কি এরকম কোনো কারণ আছে কিনা যে আসলে পলিটিক্যাল পার্টি গুলা কিন্তু নর্মালি এই ধরনের মুভিগুলাতে বা গানগুলাতে ইনভেস্ট করে। তো এরকম কোনো কারণ আছে কিনা যে পলিটিক্যাল পার্টি গুলো এখনো ইনভেস্ট করছে না এই জন্য যে যতদিন তাদের সুবিধাজনক সিচুয়েশন ক্রিয়েট না হবে যে তারা তাদের ন্যারেটিভে বানাতে পারবে পুরোপুরি, ততদিন পর্যন্ত তারা চাচ্ছে না যে কোনো ইতিহাস থাকুক। এরকম কি হতে পারে কিনা? হ্যাঁ, চান্স তো আছেই। কারণ পলিটিক্যাল পার্টি গুলোর তো ধরেন তাদের যে এজেন্ডা, তারা আসলে কিভাবে জুলাইকে দেখতে চায়, তারা জুলাইকে কিভাবে দেখবেন, তারা তো এটা ঠিক করতেছেন আসলে ভেতরে। তাদের বুদ্ধিজীবীরা সব ঠিক করতেছে। আপনি যেটা বলতেছেন যে পরবর্তীতে তো যখন কোনো মানে পাওয়ারফুল পার্টি যখন কোনো কাজ করা শুরু করবে, সে তো ডমিনেটিং, তারা তাদের ন্যারেটিভটাই বলবে। এটা সত্য। মানে এটা কোনো সন্দেহই নাই। মুশকিলটা হইতেছে যে দুনিয়ার হিস্ট্রিটা এই টাইপেরই হয়ে উঠছে। যে যাদের কাছে আসলে টাকা আছে, যাদের কাছে ক্ষমতা আছে তারাই মূলত মানে আর্ট কালচারে ডমিনেট করতেছে, এটা তো সত্য।
জুলাই নিয়ে যে আমার মনে হয় এটা পুরোপুরি হয়তো ঠিক হবে না। কারণ অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যে টাইমে বাস করতেছি, এই টাইমে ধরেন প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে আর্কাইভিস্ট। আ কি অর্থে? ধরেন আমার কাছে একটা মানে একটা ফোন আছে, আপনার কাছে একটা ফোন আছে। আমরা হয়তো একটা ডায়েরি লিখতেছি, একটা জিনিস হয়তো শুট করে রাখতেছি। তো আমার ধারণা এই যে যে ফুটেজ, এটা হিউজ পরিমাণ ফুটেজ মানুষের কাছে এখন আছে। মানে সো 1971 এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে বা ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, জুলাইয়ের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটবে বলে আমি মনে করতেছি না পুরোপুরি। কারণ আমাদের যে টেকনোলজি, আমাদের বর্তমান যে টাইমটা, এই টাইমটাই এমন যে আমাদের কাছে আসলে হিউজ ফুটেজ থাকবে। মানে আছে অলরেডি। তো এই জিনিসগুলো যদি জাতির একটু বোঝানো যায় যে দেখো আমরা কিন্তু প্রত্যেকেই একজন ফিল্ম মেকার হইতে পারি। মানে ফিল্ম করতে গেলে যে আপনার আ একদমই একাডেমিক ওয়েতেই ফিল্ম করতে হবে এমন তো না। আ মানে আমিও একটা ফিল্ম বানাইতে পারি আসলে। সে ফিল্মটা ফিল্ম পদবাচ্য হবে কিনা সেটা পরের আলাপ। কিন্তু আমরা তো বানাইতেই পারি। আমার মনে হয় যে হিউজ লোক ইন্ডিভিজুয়ালি আসলে এখানে পার্টিসিপেট করবে। যার কারণে তখন যদি আপনার কোন পলিটিক্যাল পার্টি তার ডমিনেটিং কোন মানে ফিল্ম-টিল্ম সে বানাইতে চায়, সেটা আসলে প্রচুর ক্রিটিকের সম্মুখীন হইতে হবে। মানে এছাড়া কোন উপায় নাই। আ মানে আমার আপনার কাছে কি এটা আসলে লাগে কোনো আরকি। পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে ফিল্ম বানানোর? না আমার পার্সোনালি নাই আসলে। কারণ আ মানে এই মুহূর্তে নাই। আমি যখন আপনার সাথে কথা বলতেছি বা এর পেছনে যে টাইমটা আমার এটা না। আমার তো আসলে আমি জানেন যে আমি মূলত লেখালেখি করি। তো ওই বিষয়ে আসলে আমার মানে অতটা আগ্রহ কম, বানানোর ক্ষেত্রে আরকি। সো আমার আগ্রহ নাই। তবে আমি আমার লেখায় আমি হয়তো ট্রাই করব যে এই কাজটা করতে। মানে এটা আমি কেন করব আমি তারও একটা কারণ বলি। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের খুবই পাওয়ারফুল কবি ছিলেন। ধরেন আল মাহমুদ ছিলেন, শামসুর রহমানরা ছিলেন। আপনি খেয়াল করে দেখবেন যে মুক্তিযুদ্ধের পরে আমরা কিন্তু এই কবিদের কাছ থেকে টোটাল আ মানে একটা মুক্তিযুদ্ধের লিটারেচার আমরা কিন্তু পাই। যে এই বইটা বা তার এই কবিতার বইটা আসলে মুক্তিযুদ্ধের উপর বেস করে লেখা এবং এটা ধরেন আ মানে টাইম স্পেস কে ছাড়ায়া এটা একটা কাল্ট হয়ে উঠতে পারে। এ ধরনের লেখা কিন্তু বই কিন্তু ওদের নাই। তো আমার কাছে কেন জানি মনে হইছে যে আমরা যদি এটা না করি, তাহলে ওই যে আপনি যেটা বলতেছেন এটা হয়তো একটু মিসিং হইতে পারে। এজন্য হয়তো আমি ওই কাজটা করতে পারি। তাও আমি জানি না এখন আল্লাহ যদি আমাকে তৌফিক দেন পারব। কিন্তু আ মানে ফিল্মের ব্যাপারটা আসলে এটা নিয়ে আমি বেশি চিন্তিত। আচ্ছা, এবার আসি, আপনি আমাকে বলবেন যে একটি দেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে লেখকের গুরুত্ব কেমন? আর সমাজ কি আসলে লেখককে পর্যাপ্ত মূল্যায়ন করতে পারে কিনা? মানে করে কিনা? আচ্ছা ১ম কথা হলো লেখককে সমাজ মূল্যায়ন করে না। আর আমাদের মতো দেশে তো লেখকদের মূল্যায়ন একদমই নাই। আ মানে না থাকার কারণ আমি মনে করি আমাদের স্টেট এর যে স্টাইল, মানে সাধারণ মানুষকে আমি এই বিষয়ে দোষ দেই না। মানে ধরেন যে আপনার একটা দেশ 1971 এ আমরা একটা দেশ স্বাধীন করলাম। আমাদের আগের প্রজন্ম তারা এটা করছিলেন। কিন্তু তারা এমন একটা স্টেট তৈরি করতে পারেননি যে স্টেটটা মানে এডুকেশন বেসড কোন একটা স্টেট। ধরেন আমাদের এখানে কি হয়? প্রচুর মানুষ আপনার গ্রাজুয়েট হয়ে বের হইতেছে প্রতি বছর। মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আমাদের এখানে তো শিক্ষার একটা হার আছে। কিন্তু এই শিক্ষিত লোকের কত অংশ মানুষ ধরেন শিল্প সাহিত্য বুদ্ধিজীবিতাকে মানে সেলিব্রেট করে, একনলেজ করে সেটা কিন্তু করে না আসলে। এটার পেছনে মূল দোষটা হচ্ছে স্টেটের সরকারগুলোর, যে সরকারগুলো অলরেডি চলে গেছে এবং এখন যারা আছেন, তারা যদি আসলে তাদের শিক্ষা ব্যবস্থা আ মানে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা না করতে পারেন, তাইলে আসলে এখানে লেখক-ফেখকদের কোনো গুরুত্ব তৈরি হবে না। সো গুরুত্ব আসলে লেখকদের নাই। যেটা আসলে ঘটনাটা ঘটে। আমি অনেক আগেও না মানে যখন ধরেন আজ থেকে ৩-৪ বছর আগে আমি ভাবতাম কি যে লেখক-টেখকদের আসলে কোনো প্রভাব চিন্তা জগতে আসলে নাই। আছে শুধু পলিটিক্যাল পার্টি গুলো। কিন্তু না, আমি দেখলাম কি জানেন? যে লেখকরা কিন্তু ভাই মারাত্মক রকমের প্রভাবশালী। কোন অর্থে ধরেন যে নেতা বা যে দল বা যে নেতা ২-১ জন ৫ জন যারা আসলে একটা সময়কে চেঞ্জ করে দেন। তারা কিন্তু কোন না কোনভাবে কোন না কোন ইডিওলজি বা কোন না কোন সিস্টেম দ্বারা তারা প্রভাবিত। মানে কোন না কোন চিন্তক বা একগুচ্ছ চিন্তক দ্বারা প্রভাবিত। মানে তার মানে কি? মানে আসলে শেষ পর্যন্ত কিন্তু মানে রাইটাররা বা মানে থিংকাররাই কিন্তু আসলে সমাজের একদম মানে রুটে আছেন। তো যেমন ধরেন আমাদের এখানে আপনি যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, বাংলাদেশের হিস্ট্রিতে আপনি কয়জন মানে বাংলাদেশ আমি বলতেছি না। ধরেন এই অঞ্চলের চর্যাপদের পর থেকেই যদি আপনি দেখেন, তাহলে কয়জন আসলে ওই অর্থে দার্শনিকের জন্ম হইছে এখানে? মানে ওই অর্থে কিন্তু হয়নি। খুবই অল্প হইছে। বা যারাও দার্শনিক হিসেবে এখানে জন্ম নিছেন, তাদেরকেও আমরা দার্শনিক হিসেবে হয়তো পাঠই করতে পারিনি। তো তাইলে আমাদের তো আসলে ব্যক্তিগত চিন্তাই নাই।
সো আমাদের পলিটিক্স কিভাবে ভালো হবে, কিভাবে দাঁড়াবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে লেখকরা তো খুবই ইম্পর্টেন্ট মানে একেকজন। কিন্তু সেটা ইম্পর্টেন্সটা আসলে সোসাইটি এখন পর্যন্ত রেডি না বোঝার জন্য। এই যে মূল্যায়িত, পর্যাপ্ত পরিমাণে মূল্যায়িত না হওয়ার পরেও শুধু লেখালেখিতে মানে আঁকড়ে ধরে থাকা, এই জিনিসটা আসলে কতটা স্ট্রাগলের। আচ্ছা, এটা তো পুরোটাই স্ট্রাগলের আলাপ। কারণ এটা আপনার প্যাশন আপনাকে চালিত করতেছে, আর কিছুই না। মানে ধরেন যে আমাদের বাংলাদেশের কথাই বলি, বাইরে তা কি অবস্থা আমি জানি না। আমি কখনো ওইভাবে যাইনি বা দেখিনি। ধরেন বাংলাদেশের কোনো রাইটার তো আসলে বই বেচা তার মানে ১ মাসের পকেট খরচে উঠবে না। মানে এখানে যারা ধরেন প্রমিনেন্ট রাইটার, আমি ফেমাস-টেমাসের অর্থ বলতেছি না। যারা ধরেন প্রমিনেন্ট রাইটার তাদের কিন্তু বা যাদের লেখাপত্র ধরেন ১০, ১৫, ২০ বছর বা ১৫ বছর পরে খুবই ইম্পোর্টেন্ট হয়ে উঠবে বলে আমরা মনে করতেছি। তাদের বইপত্র কিন্তু বেচাটা চাইতেছে না। তারা কিন্তু তাদের বন্ধুর সাথে যে চায়ের আড্ডা দিবে, ধরেন এই চায়ের বিল তাদের পক্ষে দেওয়া মুশকিল। তো তার মানে তারা যেটা করতেছে এটা কিন্তু কেবলই ধরেন তাদের প্যাশনের জায়গা ছাড়া আর কিছুই না এটা। মানে তো এটা আসলে ধরেন কি বলে মানে শূন্যের উপরে ইনভেস্ট করা। নিজস্ব ক্যারিয়ার-ট্যারিয়ার কিচ্ছু নাই। তাহলে সোসাইটিতে কোনো মূল্য নাই। ক্যারিয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছুই নাই আসলে। তো এরা আসলে যে করতেছে, এটা আমার ধারণা কেবলমাত্র তাদের প্যাশনের কারণে করে। আর অন্য কোনো কারণই হয়তোবা নাই। এখন যে ডিজিটাল যুগ আসছে, যেমন ধরেন মানুষজন বই পড়া কমিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে। তারপর দেখা যায় যে মাল্টিমিডিয়ার প্রচারের কারণে আসলে দেখা যায় বই লেখালেখি এই জিনিসগুলার আসলে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন হচ্ছে। আবার কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে এই মার্কেটটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে নতুন লেখকরা আসলে কি ট্রেডিশনাল ট্রেডিশনাল যে লেখকরা তারা কি এরকমই এভাবেই লেখালেখি করবে, নাকি তারা নিজেদেরকে বিবর্তিত করবে ডিজিটাল যুগের সাথে? আর এই জিনিসটা আসলে আহ কতটা লেখকদের পটেনশিয়ালকে কি এটা ক্ষতিগ্রস্ত করছে কিনা? আচ্ছা, মানে একটা টাইমে তো ধরেন একেক ধরনের ফর্ম আসে। নিশ্চয়ই বইয়ের ফর্মও একটা সময় আসছিল। একটা সময় মানুষ কি করত? শুধুমাত্র ধরেন ওরাল তারা কথা বলতো, তারা গল্প করত। স্টোরি বলে বলতো আরকি। তখনও তো লেখার প্রসেস ছিল না। লেখার প্রসেস বা ছাপার প্রসেস তো ধরেন সেদিনের ঘটনা। তার আগেও তো আসলে লিটারেচার ছিল। আ বা আরো ফর্ম ছিল, গান ছিল। তো মানুষ করেনি। মানুষ তো ধরেন যে ছাপার সাথে পরিচিত হয়েছে। তারপর সেভাবে নিজেকে রেডি করছে। আমার ধারণা রাইটাররাও এই কাজটা করবে। আ যেমন ধরেন এখন কি হইতেছে? এখন প্রচুর পডকাস্ট হইতেছে। প্রচুর ধরেন ডকু ফিকশন কি সব হইতেছে আসলে। আমাদের রাইটাররাও আমার ধারণা বিশ্বব্যাপী এই ঘটনাটা ঘটতে থাকবে আসলে। মানে তারাও নিজেদেরকে ফর্ম তারা চেঞ্জ করবে। করে হয়তো আসলে লেখার কথাটাই বলবে। সো আমার মনে হয় যে এটা তো হওয়ার কথাই। আর যারা করবেন না তারা একটু ঝামেলায় থাকতে পারেন বা পড়তে পারেন। আর বইয়ের যে ব্যাপারটা এটা থাকবে। মানে এটা না থাকার আমি কোন কারণ দেখি না। কারণ এর তো একটা আম আপনার আছে। ইউজার ফ্রেন্ডলি তো অনেক। এক ক্ষেত্রে কিন্তু ইউজার ফ্রেন্ডলি। কারণ আপনার একটা বই যখন ইচ্ছে তখন আপনি ইয়ে করতে পারেন। সো বইও থাকবে। কিন্তু ওই যে নানান সময় নানান ধরনের কাণ্ড ঘটে তো। সেই কাণ্ডের মধ্যে লেখকরা যদি নিজেদেরকে ওই যে আপনি যেটাকে বললেন যে বিবর্তিত না করে তাহলে লেখকরা ধরা খাবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা নিয়ে কিছুদিন আগে বিতর্ক অনেক সৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছে একজন সংস্কৃতি কর্মীর কি আসলে কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত কিনা, বা তার কি আসলে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত কিনা? এটা কি তাকে সবার জন্য থেকে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কিছু গোষ্ঠীর করে তোলে কিনা? আচ্ছা, আহ, মানে একজন আমরা হচ্ছে সংস্কৃতি কর্মী এই আমরা হচ্ছে কারিনা কায়সারের মৃত্যুর পরে আসলে এই ধরনের কিছু কথা ছড়াতে দেখেছি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আসলে আম কবি বা লেখকদের বা সংস্কৃতি কর্মীদেরকে এই বিষয়গুলোতে ইনভলভ হওয়া উচিত, নাকি তাদের কাজ হচ্ছে শুধু সবার জন্য যেটা সেটা নিয়ে কথা বলা? না, এটা ব্যক্তির চয়েস ধরেন। মানে সংস্কৃতি কর্মী এই শব্দটাই অবশ্য আমার কাছে খুবই হাস্যকর লাগে আরকি। মানে আমি বুঝি না যে এই কর্মের মানে ফলাফল কি? হ্যাঁ? তো যাই হোক ওটা অন্য আলাপ। মানে একজন কবি একজন ধরেন অ্যাক্টিভিস্ট বা এখন যাই যে মানে এটা ভাই এটা তার চয়েস। প্রশ্ন হচ্ছে যে সে আসলে যা বলতেছে আ আ সেইটা আসলে মানে মানুষের জন্য কতটা মানে ভালো বলতেছে আসলে। মানে যেটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ধরেন আমি সাপোজ আমি আসলে কোন একটা XYZ কোন একটা পার্টির সঙ্গে আমার কোন একটা সম্পর্ক আছে। কিন্তু আমি যা বলি তা আসলে মানে সোসাইটির জন্য ইম্পোর্টেন্ট। তাহলে তো এটা কোন প্রবলেম না আসলে। মানে
পার্টিজান কেউ হইতেই পারে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেমটা হইতেছে যে সে আসলে পার্টিরে মানে সার্ভ করতেছে নাকি আসলে পিপলকে সার্ভ করতেছে, এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। এখন মুশকিলটা হচ্ছে কি জানেন, আমাদের দেশে পার্টিজান হয়ে পিপলকে সার্ভ করা খুব ঝামেলা, মানে এটা হয় না। কিন্তু আমি আসলে এই ক্ষেত্রে দেখতে চাই কি জানেন, যে একজন মানে ধরেন একজন কবি আসলে কি করতে পারে, সে বড় জোর কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারে। তো তার সমস্ত টপিকস নিয়ে কথাই তো আসলে সোসাইটির জন্য খাটে না। যেটা খাটে সেটা সে সোসাইটি নেবে, না হলে নেবে না। মানে আমার কথাটা পার্টিজান যে কেউ হইতেই পারে। হ্যাঁ, এখন ধরেন আপনি নাৎসি পার্টির ধরেন যে বুদ্ধিজীবী, তাইলে বস মুশকিল আছে আসলে। তাহলে তো আপনার আসলে আদালতে বিচার হওয়া উচিত আগে। মানে কেউ যদি ধরেন আওয়ামী লীগকে সার্ভ করে, আওয়ামী লীগকে সার্ভ করলে আমার মনে হয় তার আসলে আদালতে বিচার হওয়া উচিত। যে সে তার বিচার কিন্তু আসলে ওই যে আপনি বলতেছেন সংস্কৃতি কর্মী টর্মী এই হিসেবে না, সে যে আওয়ামী লীগ করে এই কারণে তার বিচার হওয়া উচিত। হ্যাঁ, এছাড়া অন্য যে কেউ করতে পারে, মানে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে 40-এ মিটিংটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি ওকে। র্যাপিডলি কয়েকটা কোয়েশ্চেন করার আগে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আম কবিতায় বা সংস্কৃতিতে বা সাহিত্যে যে গালির ব্যবহারটা, এটা আসলে উম কতটুকু উচিত? আচ্ছা, উচিত অনুচিতের এটা কোশ্চেনই না। মানে উচিত অনুচিত হয় হচ্ছে আপনার ধর্মে। হ্যাঁ, লিটারেচারে আসলে এটা হয় না। তো মানে এটা তো পাপ পুণ্যের আলাপ না। যে উচিত হইলে পাপ হবে না, আর অনুচিত হইলে আপনার পাপ হবে। ব্যাপারটা তো এরকম না। সোসাইটি কি ধরনের ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আছে, কি ধরনের কালচারের মধ্যে আছে, কি ধরনের ট্র্যাডিশন এর মধ্যে আছে, জনগণ আসলে কি করে, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে তো লিটারেচার তৈরি হয়। এখন আপনার সোসাইটিতে ধরেন যে প্রচুর গালি আছে। এখন আপনার লিটারেচারে আছে শুধুমাত্র ওয়াজ। তাহলে তো আসলে আপনার লিটারেচার হইতেছে না। সো আমি ওইটারে মানে এটা উচিত অনুচিতের আলাপে দেখি না। আমি এটাকে দেখি যে আপনার সোসাইটিতে আসলে কি ধরনের মানে কনটেক্সট আছে তার উপর বেস করে আসলে আপনার লিটারেচার হবে। গালি থাকলে গালি থাকবে, সমস্যা কি? মানে এটাতে উম আপনি তো মানে অজু এটা করে পড়বেন। কেমন, যে ধরেন হচ্ছে সোসাইটিতে যা আছে তাই সাহিত্য রিফ্লেক্ট করবে, নাকি হচ্ছে সাহিত্যে সাহিত্য থেকে ইনফ্লুয়েন্সড হয়ে সোসাইটি সেই অনুযায়ী না, না। বিবর্তিত হবে? সাহিত্যিক আসলে বায়তুল মোকাররমের খতিব না। সাহিত্যিক কোনো আদর্শ ব্যক্তি না। হ্যাঁ? মানে ধরেন যে সাহিত্যিক কোনো নবী না। যে সাহিত্যিককে ফলো করে বা তার সাহিত্য কোরআন শরীফ না। সাহিত্য হাদিস না। যে এটার উপর বেস করে একটা সোসাইটি চলে। সাহিত্য বেদ বাইবেল না। সাহিত্য ইজ সাহিত্য। সো এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। যে সাহিত্য দিয়ে সোসাইটি তৈরি হয়। তাহলে ধরেন এই যে একটা সোসাইটিতে যে পলিটিশিয়ান আছে, ধর্মগুরুরা আছে, অ্যাক্টিভিস্টরা আছে, তাহলে এরা করেটা কি? হ্যাঁ, মানে এটা ভাই, এটা আমার কাছে একটা পুরো একটা ভুয়া কনসেপ্ট বলে মনে হয় যে সাহিত্যের উপর বেস করে সোসাইটি গড়ে ওঠে। এটা ভুয়া আলাপ আসলে। দুনিয়াতে দেখছেন এরকম? যে ধরেন কোন একটা বইয়ের উপর বেস করে একটা সোসাইটি গড়ে উঠছে। এটা না আচ্ছা, আসলে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন র্যাপিডলি কয়েকটা কোশ্চেন করব, যেটার অ্যান্সার আপনি এক শব্দে দিবেন। আপনার প্রিয় ওকে। কবি? এটা বলা মুশকিল। একজন আমার আহ কোনো প্রিয় কবি নেই। আচ্ছা, প্রিয় বই? আমি এটাও বলা মুশকিল। মানে একটা কোনো বই বা একটা কোনো জিনিস আমার উপর এভাবে প্রভাব ফেলে না। আচ্ছা, এমন আপনি একটা প্রশ্নটা এরকম কবিতা। করতে পারেন যে এই মুহূর্তে আপনার প্রিয় বই। হ্যাঁ, এই মুহূর্তে মানে আপনার আপনি প্রিয় যদি বই, আমার আমি সাথে সেটাই বলেছি। হ্যাঁ, এই মুহূর্তের সাথে যদি হিসাব করেন তাহলে আমি অনেক কিছুর উত্তর দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আপনি এই মুহূর্তে হ্যাঁ, প্রিয় কবি ধরেন এবং এই মুহূর্তে আমার বই। প্রিয় কবি হচ্ছেন সম্ভবত দান্তে। আমি ডিভাইন কমিটি পড়ার ট্রাই করতেছি। আচ্ছা, হ্যাঁ, আর তাহলে এই মুহূর্তে প্রিয় বই? এই মুহূর্তে প্রিয় বই ওই অর্থে বলতে গেলে বাইবেল। ওকে। এমন একটা কবিতা যেটা আপনি সবাইকে পড়তে বলবেন। এমন একটা কবিতা যেটা আপনি সবাইকে হ্যাঁ, পড়ার পরামর্শ দিবেন। মানে যেটা না পড়লেই না, কবিতা যারা পড়তে চায় তাদের জন্য। ইনফার্নো, দান্তের ইনফার্নো। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর আপনি হচ্ছে একটা শব্দে জুলাইকে ব্যাখ্যা করবেন। উম বেঙ্গলি ন্যাশনালিজম, বেঙ্গলি রেনেসাঁ এটারে ক্রিটিক কইরা এটাকে ভেঙে দিয়ে জুলাই আরেকটা নতুন ন্যারেটিভ তৈরি করার ট্রাই করতেছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আহ থ্যাংক ইউ আপনাকে। আপনার কথায় অনেক গুরুত্বপূর্ণ আলাপ উঠে এসেছে, যেটা শুনে আসলে মানুষ অনেক কিছু জানতে পারবে, অনেক উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।